শুধু বলো ভালোবাসি। মুহসানাত নুসাইবা। পর্ব 51 থেকে 55। পেছনে দিক থেকে হঠাৎ একটা শব্দ হতেই সবাই একসাথে ঘুরে তাকালো। নিচে অভ্রর ফোনটা মাটিতে পড়ে থাকতে দেখে মুহূর্তেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তারা। অভ্র কোনো কথা না বলে দ্রুত ফোনটা কুড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তার এই আচরণে সবাই হতভম্ব হয়ে গেল। তুহিনের বুক কেমন থুকথুক করে উঠল। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কোনো খারাপ কিছু। সে দেরি না করে অভ্রর পেছনে পেছনে ছুট লাগালো। অভ্রকে প্রায় ধরেই ফেলেছে এমন সময় তুহিন দম নিতে নিতে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচ্চু? অভ্রর কণ্ঠ কাঁপছিল, নিঃশ্বাসগুলো যেন কাটার মতো গলায় আটকে যাচ্ছিল। উজানকে কেউ মেরেছে। ও এখন হাসপাতালের। অবস্থা খুব খারাপ। মাথায় ভয়ঙ্কর আঘাত লেগেছে। অভ্রর কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল তুহিনের বুকের ভেতর। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পা যেন মাটিতে গেঁথে গেল। নড়তেও পারছে না সে। কয়েক সেকেন্ড নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে আচমকা ছুটে গেল অভ্রর পেছনে। সরকারি হাসপাতালের করিডোরে ঢুকতেই ওদের সামনে এগিয়ে এলেন একজন মাঝবয়সী লোক। অভ্রকে বলতে শুরু করলেন, উজান মাহতাবকে দেখেই চিনে ফেলেছিলাম, তাই আপনাকেই ফোন করেছিলাম। উজান মাহতাবে যেখানে পাওয়া গিয়েছে সেখানকার লোকেরা উনাকে এখানে নিয়ে এসেছে। সময় মতো না আনতে পারলে দুর্ঘটনা ঘটতে পারত। অভ্রর গলা শুকিয়ে গেছে, কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, উজান কোথায়? আইসিইউতে। আসুন আমার সাথে। দুজন দরজা ঠেলে ঢুকতেই পা থেমে গেল। কেবিনের সাদা আলোয় শুয়ে আছে উজান। নিস্তব্ধ, নিথর, অচেতন। মাথা জুড়ে ঘন ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে পায়ে ব্যান্ডেজ। বুক হালকা ওঠানামা করছে। যে উজানকে কেউ আজ পর্যন্ত চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়নি, যে ছেলেটার এক দৃষ্টিতেই লোকজন চুপ মেরে যেত, যেই ছেলেটার সাথে আজ পর্যন্ত কেউ উঁচু আওয়াজে কথা বলতে পারেনি, যেই ছেলেটা এতদিন সবাইকে নাস্তানাবুদ করে রেখেছে, সেই ছেলেটাকে নিথর পড়ে থাকতে দেখে অবিশ্বাস্য মনে হচ্ছে। তুহিন কেঁদে উঠল ভাইয়ের এই অবস্থা দেখে। অভ্র এগিয়ে গেল, তার চোখ চিকচিক করছে, গলা কাঁপছে। প্রিয় ভাইপোর এই অবস্থা মানতে পারছে না। উজানকে এখানে রাখবে না। ভালো চিকিৎসার জন্য রুহানি যেই হসপিটালে আছে তাকেও সেই হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে সময় লাগবে। আবার কবে ফিরবে সেটাও অজ্ঞাত। অনেক রক্তক্ষরণ হয়েছে। রক্ত দেওয়া লেগেছে। উজানের মস্তিষ্ক, ঘাড়, পিঠ ও পায়ে গুরুতর আঘাত, শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ হয়েছে। স্মৃতি দুর্বলতা বা ভুলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী 24-48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে চিকিৎসা ঠিক না হলে অবস্থা সংকটাপন্ন হতে পারে। উজানের এই অবস্থা দেখে পরিবারের সকলে ভেঙে পড়ল। হামিদা বেগমের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। সুরাইয়া বেগম সামলাচ্ছেন তাকে। এদিকে সবাই রুহানিকে নিয়েও চিন্তায় পড়েছে। রুহানি যদি উজানের এই অবস্থার কথা শুনে তাহলে পাগল হয়ে যাবে। এত কিছুই রুহানিকে জানানো হলো না। রুহানি সেই কখন থেকে উজানকে খুঁজছে, কিন্তু তাকে বল হচ্ছে উজান কাজে গিয়েছে। হামিদা বেগম নিজেকে সামলে রুহানিকে সামলাচ্ছে। তাকে এখন এভাবে ভেঙে পড়লে হবে না। সুমাইয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ইতিমধ্যে নানু বাড়ির সবাইকে খবর দেওয়া হয়ে গিয়েছে। রুহানি চেঁচিয়ে উঠল, উজান কোথায় গিয়েছে সত্যি করে বলুন। উনাকে ফোন দিন, উনি আসছে না কেন? এত কিসের কাজ ওনার? উনি কি জানে ওনার বাচ্চারা দুনিয়াতে এসে গিয়েছে? এতক্ষণ হয়ে গেল এখনো কেন আসছেন না সে? হামিদা বেগম এতক্ষণে আটকিয়ে রাখা কান্না আর সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন এবার। রুহানি অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। মা এভাবে কাঁদছে কেন? কিছু হয়নি তো? রুহানির মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, মা, উজান কোথায়? সত্যি করে বলুন, উজান কোথায়? হামিদা কেঁদেই যাচ্ছেন। রুহানি নিজেকে সামলাতে পারছে না আর। সে গর্জে উঠল, মা, আপনার ছেলে কোথায়? মা, শান্ত হ তুই। সুরাইয়া বেগম বলে উঠলেন। রুহানি সকলের মুখের দিকে তাকাচ্ছে। সুমাইয়ার দিকে চোখ পড়তেই দেখল সে তার ছেলেকে কোলে নিয়ে কাঁদছে। আয়শা তার মেয়েকে কোলে নিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। আজব সবাই কাঁদছে কেন? এত সুখের দিনে সবাই কাঁদছে কেন? তার বুক দ্রুত উঠানামা করছে। ভাঙা কণ্ঠে বলল, বলুন না, মা, আপনার ছেলে কোথায়? তখন অভ্র ঢুকল কেবিনে। তাকে দেখে রুহানি উত্তেজিত হয়ে পড়ল। চাচ্চু উজান কোথায়? অভ্র ক্লান্ত গলায় বলল, আইসিইউতে আছে। আর লুকিয়ে লাভ নেই। রুহানিকে তো জানতেই হবে। রুহানি হতভম্ব হল। সে দম আটকে যাওয়া কণ্ঠে বলল, আইসিইউতে কেন? উজানের অপারেশন হয়েছে মাথার। তাকে কারা যেন মেরেছে। অবস্থা ভালো না। এখনো জ্ঞান ফেরেনি।
আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। এখনো কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না। ডাক্তার বলেছে স্মৃতি দুর্বলতা বা ভুলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হৃদয়ভাঙা স্বরে একনাগারে বলে থামল অভ্র। অভ্রর কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল রুহানিকে তো বুকের ভেতর। রুহানি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। তার দুনিয়া দুলে উঠল, মাথা ঘুরে উঠল, নিঃশ্বাস আটকে গেল। শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, কি বললেন আপনি? আমাকে আগে কেন জানাননি আপনারা? আমার উজান এত কষ্টের ভেতরে আছে আর আপনারা আমাকে কিছুই জানালেন না। রুহানি উত্তেজিত হয়ে পড়ল। তার উজান এত কষ্টের ভেতরে আছে আর সে এখানে এভাবে শুয়ে আছে। শেষে চাচ্চু ওটা কি বলল? স্মৃতি ভুলে যাওয়ার আশঙ্কা আছে। না, এটা কিভাবে সম্ভব? তার উজান তাকে ভুলতে পারে না। উজান তাকে ভুলে যাওয়ার আগে তার মৃত্যু হোক। পেটে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। পেটের তীব্র ব্যথা আর বুকের ব্যথায় একাকার হয়ে যাচ্ছে। তার শ্বাসরুদ্ধ হয়ে আসলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু আগে সিজার করা, এক্ষুনি পেটের সেলাইয়ে টান লাগায় অসহনীয় ব্যথা হচ্ছে। পেটের ব্যথায় আর স্বামীর অসুস্থতায় চিৎকার করে উঠল রুহানি। চারিদিক অন্ধকার হয়ে উঠল। চোখে ভেসে উঠল উজানের সাথে কাটানোর শেষ মুহূর্তটুকু। উজান টুপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল। ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই ফিরে আসবো তোর কাছে। প্রহর গুনতে থাক শুধু। আচ্ছা, মনে থাকে যেন। উজান রুহানির নাকে টোকা দিয়ে বলল, মনে থাকবে। রুহানি ঘোরের ভেতরে বিড়বিড় করল, আপনাকে এমন ভাবে ফিরে চাইনি আমি, উজান। রুহানি অচেতন হয়ে গেল। বাচ্চা দুটো চিৎকার করে কেঁদে উঠল। তাদের কিছুতেই থাকানো যাচ্ছে না। হয়তো বাবা মায়ের করুণ অবস্থায় তারাও কাঁদছে। বিছানায় এদিক ওদিক বাচ্চাদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝখানে শুয়ে 1 বছরের বাচ্চা মেয়েটা হাত পা মেলে চিৎকার করে কাঁদছে। রুহানি অতিষ্ঠ ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়ের দিকে। এ কেমন জ্বালায় পড়ল? এই মেয়েটা থামছে না কেন? রুহানি বাচ্চাটার বুকে হালকা থাপ্পড় দিয়ে শান্ত করার চেষ্টা করল। এক পর্যায়ে গেয়ে উঠল, রুহি, কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব। আর একটু বড় হলে বিয়া দিয়া দিব, করিস পকপক। করিস না পকপক। তখন ছেলেকে ঘরে নিয়ে ঢুকলো উজান। রুহানির ফালতু গান শুনে সে ধমকে উঠল। কিসব গান গাচ্ছিস আমার মেয়ের সামনে? আচমকা ধমকে রুহানি চমকে উঠল। উজানের দিকে তাকিয়ে বিড়বিড় করল, এই চলে এসেছে আর ধমকা ধমকি শুরু হয়ে গিয়েছে। রুহানি ক্ষোভের সাথে বলল, আপনার মেয়ে তো কিছুতেই থামছে না। 19 থেকে 20 হলেই আকাশ পাতাল এক করে কেঁদে ওঠে। সারাটাক্ষণ আমাকে জ্বালায়, ঠিক আপনার মতো। উজান সরু চোখে তাকিয়ে বলল, আমি তোকে জ্বালাই? তো জ্বালান না। বাচ্চাদের থেকেও আপনি বেশি জ্বালান। বাবাকে দেখে মেয়ের কান্না থেমে গিয়েছে শ্রী কখন। সে পিটপিট চোখে উজানের দিকে তাকিয়ে আছে। উজান বিছানার কাছে এসে ছেলেকে বিছানায় বোনের পাশে শুইয়ে দিয়ে বিছানায় 1 পা উঠিয়ে রুহানির দিকে এগিয়ে গেল। বেশ কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমি জ্বালাই তোকে। রুহানি কিছুটা পিছিয়ে গেলে উজান কোমর টেনে কাছে নিয়ে আসলো। রুহানি কারেন্ট লাগার মতো শক খেল। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, এই এখন জ্বালাচ্ছেন? সেদিন মরে গেলে এখন তোকে কে জ্বালাতো? রুহানির মুখের লাজুক হাসি ধপ করে নিভে গেল। মুখে ভর করল অসহায়ত্ব। সে সেই দিনগুলো আর মনে করতে চায় না। চায় না উজান আর কখনো এমন পরিস্থিতিতে পড়ুক। দুজনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখনো চোখে ভাসে সে দিনগুলোর স্মৃতি। উজানকে ওই অবস্থায় দেখে সে কতই না পাগলামি করেছিল। উজান 3টা দিন চোখ মেলে তাকায়নি। তার দিকে চোখ তুলে তাকায়নি উজান। সে কেমন পাগলের মতো করেছিল। ডাক্তার বলেছিল স্মৃতি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে সে হাউমাউ করে কেঁদেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়নি। উজান মাহতাব ভুলেনি তাকে। সাফওয়ান উজান মাহতাব ভুলতে পারেন না মিফতাহুল রুহানিকে। উজানের সুস্থ হতে কত মাস লেগে গিয়েছিল। বিছানায় পরে ছিল মাসখানেক। তারপর আস্তে ধীরে হাঁটা শিখল। ওরকম অভিশপ্ত দিনগুলো আর ফিরে চায় না সে। 1 বছরের থেকে কিছু মাস কেটে গিয়েছে। উজান এখন পুরোপুরি সুস্থ হলেও উজানের মাইগ্রেনের সমস্যা ধরা দিয়েছে। অফিস থেকে বাড়ি ফিরে মাথা ব্যথায় চোখ মুখ বুজে আসে তার। বাচ্চারা ঘুমিয়ে গেলে সে উজানের মাথা টিপে দেয়, তেল দিয়ে দেয়। রুহানির মুখের রং পাল্টে যেতে দেখে উজান ঝুঁকে টুক রুহানির ঠোঁটে একটা চুমু খেল। রুহানি চমকে উঠল। রুহানি ছলছল চোখে তাকিয়ে বলল, এমন কথা আর বলবেন না বাবুর আব্বু। আপনার কিছু হলে আমি মরেই যাব। যেই দুনিয়ায় আপনি নাই, সেই দুনিয়া আমার জন্য না। আপনি সব সময় আমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসবেন প্লিজ। অন্তত আমার জন্য সুস্থ থাকবেন। এই ভেবে কেউ একজন আপনাকে ছাড়া ভীষণ নিঃস্ব। আপনি ছাড়া তার কোনো গতি নেই।
উজান রুহানির কপালে গভীর একটা চুমু দিল। বলল, আমি যেখানেই যাই, যেভাবেই যাই, তোর কাছে আবারও ফিরে আসব। তুই থাকতে এই উজান মাহতাব নিজের কিছু হতে দিবে না। আমার শেষ গন্তব্য তুই। যত পথই পাড়ি দেই না কেন, তোর কাছেই ফিরে আসব। সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায়, ইনশাআল্লাহ। উজান টুপ করে আবারও ঠোঁটে একটা চুমু খেল। রুহানির মুখে লাজুকতা আবার ফিরে আসলো। লজ্জায় উজানের থেকে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই দেখল তার দুই ছেলে মেয়ে রুহি আর ইজান এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রুহানি হকচকিয়ে উঠল। উজান রুহানির দৃষ্টি অনুসরণ করে তাদের দিকে তাকালো। ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল তার। ফিসফিস করল, বাবা মায়ের ভালোবাসা দেখছে। রুহানি থতমত কণ্ঠে বলল, সরুন, উঠুন। ওদের সামনে এমন করেন কেন? আর বাচ্চাগুলোও হয়েছে আপনার মতো। বেয়াদব বাচ্চারা কিভাবে তাকিয়ে এদিকে? উজান ঠোঁটে বাঁকা হাসি দিয়ে আরেকটু আগাতে গেলে রুহি চিৎকার করে কেঁদে উঠল। উজান হকচকিয়ে উঠল। রুহানি ঠোঁট চেপে হাসি থামালো। উজান বিড়বিড় করল, আমার প্রেম কারো সহ্য হয় না। মেয়েকে কোলে তুলে নিল উজান। বাবার কোলে উঠেই শান্ত হয়ে গেল রুহি। মিসকাতুল রুহি একদম বাবার পাগল হয়েছে। বাবা হলে আর কিছু লাগে না তার। এইটুকু একটা মেয়ে, তবু সব বুঝে যায়। প্রতিদিন সকালে একই দৃশ্য। উজান অফিসের জন্য তৈরি হলেই রুহি হাউমাউ করে কাঁদতে শুরু করে। তাকে থামাতে গিয়ে সারা বাড়ির মানুষ ক্লান্ত হয়ে যায়। রুহি যেমন চঞ্চল, তেমনি তার ভাই ফাইফান ইজান মাহতাব একেবারে বিপরীত স্বভাবের। ইজান শান্ত, ভদ্র আর আশ্চর্যভাবে বোঝদার। রুহির তাণ্ডবের মাঝেও সে নিশ্চুপ বসে থাকে নিজের খেলনা নিয়ে। রুহানির মনে হয় সে দুইটা বাচ্চা পেলে ক্লান্ত না, তার একটা বাচ্চা তাকে যেই পরিমাণের জ্বালাতন করছে তাতে দুইটার স্বাদ পাওয়া যাচ্ছে। ইজান নামে যে তার একটা ছেলে আছে মনেই হয় না। এত শান্ত ছেলেটা। রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলে একসাথে ড্রয়িং রুমে বসেছে। তালহা, রুহি, ইজান দাদা দাদির সাথে খেলছে। উজান, রুহানি, আয়শা, অভ্র, ইশরাত, তুহিন একসাথে বসা। আয়শা 3 মাসের অন্তঃসত্ত্বা। সবে 3 মাসে পা দিয়েছে আর এতেই অভ্রর যত হুকুম শুরু হয়েছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। জোরে হাঁটা যাবে না। নিচে নামা যাবে না। ওর যত ধরনের শুকনো খাবার পছন্দ সব এনে রেখেছে সে। আয়শার একটা হাত নিজের কোলের উপর রেখে বসে আছে অভ্র। একটার পর একটা ফোন আসছে তার। আরেক হাত দিয়ে কানে ফোন লাগিয়ে কথা বলছে। সুমাইয়ার সাথে রাসেলের বিয়ে ঠিক করা হয়েছে। ওদের দুইজনের ভেতরে অফিসিয়ালি কোনো সম্পর্ক না থাকলেও রাসেলের পরিবার থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। নিজেদের ভেতরে বলে আফতাব হোসাইন আর পিছু হটেননি। নিজেদের মানুষদের কাছে মেয়ে দিয়ে একটু শান্তিতে থাকা যাবে। রাসেল তো তাদেরই ছেলে। অনেক ভদ্রে একটা ছেলে। কোনো বাজে রেকর্ড নেই। সুমাইয়াকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে জানিয়েছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। অবশ্য মনে মনে দুইজন দুইজনকে ভালোবাসে। এখনো আদান প্রদান করা হয়নি। কিন্তু দুজনই দুজনের মনের ব্যাপারে অবগত। আজকাল ফোনালাপ হয় তাদের। রাসেল কাজে ফাঁকে তাকে ফোন দেয়। সুমাইয়ার সব খবরাখবর রাখে। নিজের দিক থেকে কোনো কমতি রাখছেন না সে। যদিও বিয়ের এখনো কিছুটা দেরি রয়েছে। সামনের বছর ফেব্রুয়ারিতে তারিখ দিয়েছে তারা। আয়শাকে নিয়ে অভ্র ঘুরতে বেরিয়েছে। অভ্রর এই এক অভ্যাস, যখন তখন আয়শাকে নিয়ে বেরিয়ে পড়ে, ব্যস্ত পৃথিবীর ভিড় থেকে দূরে, কেবল নিজেদের মতো কিছু সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। রাত তখন 10টা বাজে। একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে তারা দুজন। ঠান্ডা হাওয়ায় আয়শার হিজাব উড়ে যাচ্ছিল, বোরকাটা দুলছিল বাতাসে। অভ্র পাশে দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবিতে। অভ্র সব সময় সাদা পাঞ্জাবি পরে। আয়শা তাকে কখনো সাদা পাঞ্জাবি ছাড়া অন্য রঙের পাঞ্জাবি পরতে দেখেনি। টি শার্ট, শার্ট সবই সাদা তার। সাদা যেন তার অস্তিত্বেরই অংশ। সে আর কোনো রং পরে না, হয়তো নিজের সরলতার মতোই রঙহীন থাকতে ভালোবাসে। আয়শার চোখে সাদা রং মানেই অভ্র। সাদা পাঞ্জাবি পরিহিত অভ্র। হঠাৎ করেই অভ্র এগিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরল, তারপর মুহূর্তেই তাকে তুলে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ের ওপর। আয়শা ছলকে উঠল। ভয়ে পেয়ে নেমে যেতে গেলে অভ্র চেপে ধরল। তার কোমর জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে রইল। আয়শা ছটফট কণ্ঠে বলে উঠল, কি করছেন কি? নামান। আমার ভয় করছে। যদি পরে যাই। অভ্র শক্ত করে ধরে বলল, আমি থাকতে তোমার ভয় কিসের শুনি? আয়শা শান্ত হয়ে বসল এবার। 2 হাত দিয়ে অভ্রর কাঁধ জড়িয়ে ধরল। সে বলল, নেহাত একটু উঁচু জায়গা ভয় পাই বলে ছটফট করেছি একটু। আপনি থাকতে আমার কিসের ভয় শুনি? অভ্র আবদার করল, এবার বলো ভালোবাসি। আয়শা মিটিমিটি হেসে বলল, বলবো না। উহু, শুধু বলো ভালোবাসি। আর কোনো কথা শুনবো না।
বলবো না, বলবো না, বলবো না। কতদিন না বলে থাকবে শুনি? যতদিন না আপনার 6টা বাচ্চা দুনিয়াতে আসে। অপেক্ষায় রইলাম। আমিও। অভ্র ভ্রু কুঁচকে বলল, তুমি কিসের অপেক্ষায়? আয়েশা নির্লিপ্ততা মুখে বলল, 6টা বাচ্চা আসার। ওহো, আয়েশা বিবি, তুমি তো দেখছি আমার থেকেও বেশি এক্সাইটেড। অভ্র চমকে উঠার ভান করল। আয়েশা থমথমে কণ্ঠে বলল, আপনি সব কথায় ডাবল মিনিং বের করেন। অভ্র জড়িয়ে ধরল আয়েশাকে। তীব্র হাওয়া ছুটে এসে তাদের ছুঁয়ে যাচ্ছে। বাতাস, নদী, আকাশ সব যেন থমকে গেল তাদের চারপাশে। 10টার দিকে উজান বাড়ি ফিরিল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। উজান ঘরে ঢুকে ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে আসলো। রুহানি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়েই ভ্রু নাচালো উজান। জিজ্ঞেস করল, অমন মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? রুহানি জবাব দিল না। উজান এগিয়ে এসে বলল, কি হয়েছে? রুহানি অভিমানী স্বরে জানালো, আপনি বাবুদের কপালে চুমু দিয়েছেন কিন্তু আমায় দেননি। উজান সরু চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, তোকেও কপালে চুমু দিতে হবে। অবশ্যই। কিন্তু তোকে তো আমি কপালে চুমু দিব না। রুহানি কপাল কুঁচকে তাকালো। উজান রুহানিকে গলা চেপে ধরে কাছে টেনে আনলো। শক্ত করে ঘাড়ে একটা কামড় দিল। রুহানি দাঁত চেপে সহ্য করল। উজান ছেড়ে দিল। বলল, বাহিরে থেকে খেয়ে এসেছি। মাথা ব্যথা করছে প্রচুর। তেল দিয়ে মালিশ করে দে। উজান ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রুহানি ঠান্ডা কদুর তেল উজানের মাথায় দিয়ে মালিশ করে দিতে থাকল। রুহানি ঘুম থেকে উঠতেই টের পেল, সে কারো শক্ত বাহুর আলিঙ্গনে আবদ্ধ। রুহানি মাথা তুলতে যেতেই উজানের থুতনিতে গুঁতো খেল। রুহানির মাথার সাথে বাড়ি খেয়ে ঘুমের ঘোরে উজানের কপাল কুঁচকে গেল, পরক্ষণে তা আবার মিলিয়ে গেল। রুহানিও জড়িয়ে ধরে আছে উজানকে। দুজনকে আষ্টেপৃষ্ঠে ধরে আছে। উজানের বুকে রুহানির মাথা। মুচকি হেসে উজানকে আরো শক্ত করে ধরল রুহানি। হঠাৎ স্মরণে আসলো বাবুদের কথা। রুহানি চমকে উঠল। নিজের পেছনে তাকিয়ে দেখল বাচ্চারা সেখানে নেই। মাথা উঠিয়ে উজানের পেছনে তাকাতেই দেখতে পেল, সেখানে ইজান আর রুহি একসাথে শুয়ে আছে। রুহানি ঠোঁট চেপে হেসে উঠল উজানের কাণ্ডে। রাতে বাচ্চারা তাদের দুজনের মাঝে শুয়েছিল। নিশ্চয়ই তারা ঘুমিয়ে যাওয়ার পর উজান বাচ্চাদের ওদিকে সরিয়ে দিয়ে নিজে এখানে এসেছে। রুহানি উজানকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখল ইজান পিটপিট চোখে তাকিয়ে আছে। এখানে ইজানের জায়গায় রুহি হলে এতক্ষণ হাউমাউ করে কেঁদে উঠত। কিন্তু ইজানের ভেতরে কান্নার কোনো লক্ষ্যই দেখা গেল না। ইজান হয়েছে উজানের মতো। রুহানি ইজানকে কোলে উঠিয়ে নিল। ইজানকে ফ্রেশ করানোর ভেতরেই রুহি কেঁদে উঠল। আচমকা চিৎকারে উজান ধরফর করে উঠে বসল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার মেয়ে হাত পা ছুঁড়ে খাচ্ছে। উজান রুহিকে কোলে নিতেই রুহি শান্ত হয়ে গেল। গুটিয়ে গেল বাবার বুকে। মেয়েকে নিয়ে উজান আবার শুয়ে পড়ল। বুকের ভেতরে ছোট্ট প্রাণটা গুটিয়ে শুয়ে রইল। প্রশান্তিতে উজানের প্রাণ জুড়িয়ে গেল। মাঝে মাঝে সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হয় তার কাছে। তার একটা বউ আছে, পুতুল বউ। সাথে আছে 2টা বাচ্চা পুতুল। মেজো মামার মেয়ে সামিয়ার বিয়ে ঠিক হয়েছে সামনের শুক্রবারে। মাহতাব বাড়ির সকলকে দাওয়াত করা হয়েছে। মামারা বলে দিয়েছে, বড়দের আসতে দেরি হলেও বাচ্চারা যেন আগে আগে চলে আসে। সকাল সকাল সেখানে যাওয়ার তোড়জোড় চলছে মাহতাব বাড়িতে। আজ উজান, রুহানি, ইশরাত, তুহিন, অভ্র, আয়েশা, সুমাইয়া, রায়হান, তামান্না আর হাফসা বেগম যাবেন। বৃহস্পতিবার বাড়ির কর্তারা যাবে। সুমাইয়া রুহির পেছনে ছোটাছুটি করছে। ওর কাজ সারাদিন রুহির পেছনে ছোটাছুটি করা। এই মেয়েটা একটা সেকেন্ড নিশ্চিন্তে থাকে না। সারাটা দিন ছোটাছুটি করে আর 19 থেকে 20 হতেই কান্নাকাটি করে। অপরদিকে তৈরি হয়ে তালহা আর ইজান একসাথে বসে খেলছে। 2 ভাই সব সময় একসাথে থাকবে। সবাই তৈরি হয়ে নিচে নেমে আসলো। 2টো প্রাইভেট কারে করে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। বিকাল নাগাদ সকলে কক্সবাজারে পৌঁছে গেল। সকাল থেকেই আশার মন খুঁতখুত করছে। মনের ভেতরে কেমন অস্থির অস্থির লাগছে। বিয়ের পর আজকেই প্রথম কক্সবাজারও আসা। নিজের এলাকাতে আসা। পরিচিত এলাকার গন্ধ পেতেই চোখে জল চলে আসলো তার। নিজের বিটার জন্য মনটা কেমন করতে থাকলো। তার অস্থিরতা টের পেয়ে অভ্র তার হাত চেপে ধরল। আয়শা তাকালো অভ্রর দিকে। অভ্র হালকা হাসলো তার দিকে তাকিয়ে। মামা বাড়ির সম্পূর্ণটা লাইটিং করা হয়েছে। দূর দূরান্ত থেকে আত্মীয়রা চলে এসেছে ইতিমধ্যে। উজানকে বসিয়ে নাস্তা দেওয়া হলো। সামিয়া এগিয়ে আসলো রুহানিদের কাছে। রুহানি মিটিমিটি হেসে বলল, ফাইনালি বিয়েটা করছেন আপনি। এখানে বড় ভাইরা সবাই বসে আছে। সামিয়া লজ্জা পেয়ে কোনো কথা বলতে পারল না।
রুহানিরা নিজেদের ঘরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে সকলে একসাথে জড়ো হলো। তালহা, রুহি, ইজান একসাথে খেলছে। সকাল 6টা বাজে। অভ্র আয়শাকে টেনে টুনে সেই নদীর কূলে নিয়ে এসেছে। অভ্র বুঝে গিয়েছে আয়শার মনটা এখানে আসার জন্য ছটফট করছিল। খুশিতে আয়শার কান্না চলে আসলো। তার এখানে আসার জন্য মনটা ছটফট করছিল। সে মন প্রাণ ভরে আশেপাশটা দেখতে লাগলো। সকালের ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। নদীর পানিগুলো শান্ত হয়ে আছে। আয়শা নদীর কূলে গিয়ে ঘাসের উপরে বসে পড়ল। অভ্র তার পাশাপাশি বসল। আয়শা নিজে থেকে বলা শুরু করলো, জানেন, আমি আগে প্রতিদিন এই সময়ে এখানে এসে বসে থাকতাম। একাকিত্বের ভেতরে এই জায়গাটা আমাকে শান্তি দিত। আমি নদীর সাথে কথা বলতাম, আকাশের সাথে কথা বলতাম একা একা। কি শান্তি লাগতো। কিন্তু হঠাৎ এখানটায় আপনার সাথে দেখা হলো আর হঠাৎই আপনি আমার জীবনে আবির্ভাব হলেন। আমার একাকিত্ব দূর হয়ে গেল। আমি একটা পরিবার পেলাম। আমি কথা বলার মানুষ পেলাম। এ পর্যায়ে থেমে আয়শা ঘুরে তাকালো অভ্রর দিকে। অভ্র তাকিয়েই ছিল আয়শার দিকে। ছলো ছলো চোখে তাকিয়ে মুচকি হেসে আয়শা বলল, আমি আপনাকে পেলাম। অভ্র আয়শার মুখ এগিয়ে এনে কপালে একটা চুমু দিল। আয়শা বলল, একটা কথা বলবো। অগণিত বলো। অভ্র সাথে সাথে জবাব দিল, বাবার বাড়ি যাব। অভ্র আগেই বুঝেছিল আয়শা এটা বলবে। বলাটা স্বাভাবিক, বরং এত কাছে থেকেও না যেতে চাওয়াটা অস্বাভাবিক লাগত। অভ্র বলল, তোমার বাবা যদি রেগে যায় তোমাকে দেখে? যেই দেখি না একবার, যদি সামনাসামনি দেখে মেনে নেয়, রাগটা একটু কমে। আচ্ছা তুমি যা বলো। ওরা দুইজন আয়শাদের বাড়ির উদ্দেশ্যে গেল। বাড়ির কাছে আসতেই আয়শার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। বাড়ির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তার পা কাঁপছে, হাত কাঁপছে। অভ্রকে বাহিরে রেখে সে ভেতরের দিকে পা বাড়ালো। অভ্রকে ভেতরে নিল না, কারণ সে জানে সে অপমান হবে নিজের বাবা মায়ের কাছে। সে অভ্রকে অপমান হতে দিতে চায় না। তাকে দেখেই আয়শার ছোট ভাই চিৎকার করে বাবা মাকে ডেকে উঠল। আয়শার শুকনো একটা ঢোক গিলল। গলা কাঁপছে। কি হয়েছে? কি এভাবে গরুর মতো চেঁচাচ্ছিস কেন? হাত মুছতে মুছতে এগিয়ে আসলেন আয়শার সৎমা। তাকে দেখতেই সেখানেই থেমে গেলেন। 2 সেকেন্ডে নীরবতা থেকে হঠাৎ গর্জে উঠলেন, তুই এখানে কেন? আসলে আসলে মামাদের বাসায় বেড়াতে এসেছিলাম, তাই ভাবলাম এখানে একটু আসি। আয়শা আমতা আমতা করল। সে কি বলবে বুঝতে পারছে না। তার সৎ মা চেঁচিয়ে উঠল, তো যেখানে এসেছিস সেখানেই থাক না, আমাদের এখানে এসে তোর এই অপা মুখ দেখাতে কে বলেছে শুনি? আয়শা দাঁড়িয়ে রইল। সে তার কথার প্রতিউত্তর না করে জিজ্ঞেস করল, বাবা কোথায়? তোর কোনো বাবা নেই। তুই কে? কেন এসেছিস এখানে? তোকে আমরা সেদিনই ত্যায্য করে দিয়েছি যেদিন আমাদের সামনে দিয়ে একটা ছেলের হাত ধরে বেরিয়ে গিয়েছিস। আবার এসেছিস কেন? লজ্জা করে না? আয়শার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ভীষণ রাগ হলো নিজের উপরে। চোখ থেকে জল কেন পড়ছে? সে তো কাঁদতে চাচ্ছে না, অসহ্য লাগছে নিজের কাছে। সে মায়ের দিয়ে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, আর আসবো না তোমাদের কাছে। নিজের এই অপা মুখ আর দেখাবো না তোমাদের। আয়শা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার চোখে জল দেখে অভ্র বুঝল নিশ্চয়ই ভেতরে ভালো কিছু হয়নি। তার একদম উচিত হয়নি আয়শাকে যেতে দেওয়া। উজানকে যখন মারা হলো তখন সবাই ভেবেছিল হয়তো ছিনতাইকারীরা ছিনতাই করতে এসেছিল। ঘটনার স্থানে গিয়ে অভ্র অনুভব করলো এটা ছিনতাই না। উজানের বাইক, ফোন, ল্যাপটপ সব সেখানেই ছিল। ছিনতাই করার উদ্দেশ্যে আসলে নিশ্চয়ই এগুলা থাকতো না। ঘটনা তদন্ত করলে আসল কাহিনী বেরিয়ে আসে। হাবিব লোক লাগিয়ে উজানকে মারার চেষ্টা করেছিল। তাদের পরিকল্পনাই ছিল উজানকে মেরে ফেলা। কিন্তু ভাগ্যক্রমে উজান বেঁচে গিয়েছে। অভ্র হাবিবকে ধরে বেধড়ক পিটিয়ে পুলিশের আওতায় করেছিল। সাথে এমন ব্যবস্থা করেছে হাবিব আর বেরোতে পারবে না। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হাবিবকে। এত সব ভাবতে ভাবতে রুহানি কাপড় গুছিয়ে রাখল। ঘরের ভেতরে খেলছে ইজান আর রুহি। এমন সময়ে ইরা, সামিয়া, আয়শা একসাথে ঢুকল। ওরা কিছুক্ষণ গল্প করলো, তার মাঝে উজান ঢুকলো ঘরে। উজানকে দেখে সবাই বেরিয়ে গেল। বাবাকে দেখেই রুহি লাফিয়ে উঠল, উজান কোলে নিল মেয়েকে। ইজান তাকিয়ে আছে বাবার দিকে। উজান ইজানকেও ডান কোলে নিল। বাম কোলে রুহি। রুহানি ভ্রু কুঁচকে বাঁকা চোখে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উজান জিজ্ঞেস করল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? এখন আমাকে কোলে নিবেন কোথায়? ওরা তো আমার জায়গা দখল করে বসে আছে। উজান বাঁকা হেসে বলল, তুইও আয় কোলে। কোথায় উঠব? দুজনেই তো জায়গা দখল করে রেখেছে। ভীষণ আফসোসের স্বরে কথাটা বলল রুহানি। উজান ইজান আর রুহিকে নামিয়ে দিল।
নামাতে নামাতে বলে উঠল, দেখি বাচ্চারা, তোমরা একটু নামো তো, আগে তোমাদের বাচ্চা মাকে একটু শান্ত করে নেই। বাচ্চাদের নামিয়ে দিয়ে উজান রুহানিকে ডান দিকে কোলে তুলে নিল। রুহানি খিলখিল করে হেসে উঠল। তাকে হাসতে দেখে ইজান, রুহিও হেসে উঠল। উজান রুহানিকে কোলে নিয়ে বাম হাত দিয়ে রুহি আর ইজানকে কোলে নিল। আরেহ, আরেহ, আপনার কষ্ট হবে, নামিয়ে দিন আমাকে। রুহানি হৈ হৈ করে উঠল। উজান নামালো তো নাই, সাথে তিনজনকে নিয়ে সারা ঘর পায়চারি করতে শুরু করলো। বলে উঠল, আমি একসাথে 3টা পুতুল পাচ্ছি। তুহিন ইসরাতকে একটা চুমু দিতে গেলে হাউমাউ করে কেঁদে উঠল তালহা। হকচকিয়ে উঠল দুজনে। তুহিন হতভম্ব চোখে তাকালো ছেলের দিকে। কাঁদছে কেন এই ছেলে? এতক্ষণ তো দিব্যি হেসে হেসে খেলছিল, হঠাৎ কাঁদল কেন? ইসরাত তালহাকে ধরে শান্ত করতে চেষ্টা করল। তুহিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ছেলের দিকে। ছেলে কি তাদের আলাদা করতে চাচ্ছে? সে কি ভুলে গিয়েছে তারা একসাথে থাকার কারণেই সে এই সুন্দর পৃথিবীতে এসেছে? তাহলে এখন কেন এত নিষ্ঠুরতা? এ কেমন বিচার? তুহিন ঠোঁট উল্টে তাকিয়ে রইল ছেলের দিকে। সারা বাড়ি মানুষের গিজগিজ করছে। গ্রামের বাড়ি হওয়ায় মানুষের সমাগম চলছে আরো বেশি। যদিও বিয়ের এখনো 4 দিন বাকি, কিন্তু আয়োজন যেহেতু বড় করেই হচ্ছে, সেজন্য কাজও প্রচুর। রুহানিরা সকলে মামিদের সাথে টুকটাক কাজ করেছে। কালকে মেহেদি নাইট, সেই আয়োজনের প্রস্তুতিতেও ব্যস্ততা বেড়েছে আরো কয়েকগুণ। দুপুরের পর একটু অবসর পেয়ে বিকেলের দিকে মেয়েরা সকলে মিলে বের হলো গ্রামের বড় মাঠে। সেখানে উজানরা ফুটবল খেলছে। উজান, রাসেল, তাহের আর এলাকার এক ছেলেকে নিয়ে একদল। অন্যদিকে তুহিন, অভ্র, রায়হান আর মিজান তাদের প্রতিপক্ষ। খেলা জমে উঠেছে, দুপক্ষের কেউ কারো চেয়ে কম নয়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সকলের পরনে হাফ প্যান্ট আর জার্সি। ছোটবেলার সেই নির্ভেজাল আনন্দ ফিরে এসেছে মাঠে। রুহানিরা মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ালো। ফুটবল তুহিনের পায়ে। তার পেছনে পেছনে উজানের টিম দৌড়াচ্ছে। এদিক দিয়ে ঘুরে তুহিনের থেকে বলটা রাসেল নিয়ে ফেলল। পাশ থেকে রাসেলের থেকে কৌশলে অভ্র নিয়ে ফেলল বল। এখন অভ্রর পেছনে দৌড়াচ্ছে সবাই। আরেকটু হলে গোল হবে। উত্তেজনায় এবার চরমে গিয়ে পৌঁছেছে। উত্তেজনায় আয়েশা চিৎকার করে উঠল। তার চিৎকারে অভ্র তার দিকে ফিরে চাইল। রুহানি, আয়েশা, সুমাইয়া, ইশরাত, তামান্না সকলের বুক ধুকধুক করছে। ছোট রুহিও বাবাকে খেলতে দেখে চেঁচাচ্ছে। ইজান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে অভ্রর থেকে উজান বল নিয়ে ফেলল। উজান বলটা ছুড়ে দিল তাহিরের দিকে। তাহির কিছুটা দূরে যেতেই তাকে অভ্র, তুহিন, রায়হান ফিরে ফেলল। তাহির পাশে উজানের দিকে বল ছুড়ে দিল। এবার উজান আর কোনো দিকে তাকালো না। গোল কাছেই ছিল, উজান ছুটে গিয়ে বল গোলে দিয়ে দিল। গোল হতেই রুহানি, সুমাইয়া চেঁচিয়ে উঠল। তাদের চিৎকারে বাচ্চার রুহি কিছু না বুঝেও সেও চেঁচালো। আবারও খেলা শুরু হয়েছে। দুপক্ষের সমান সমান গোল হয়েছে। উজানের টিমে 2, অভ্রর টিমেও 2। উজান বল নিয়ে দৌড়াচ্ছে। আচমকা ছিটকে মাঠের মাঝে পড়ে গেল। চমকে উঠল রুহানিরা। রুহানির বুক চলকে উঠল। উজান উঠে দাঁড়াচ্ছে না, সেখানে বসে আছে। অভ্ররা সকলে ঘিরে দাঁড়িয়েছে তাকে। নিশ্চয়ই সিরিয়াস কিছু। উজান ব্যথা পেয়েছে বোধগম্য হতেই রুহানি উল্কার গতিতে ছুটে গেল সেদিকে। তাকে আসতে দেখে ছেলেরা জায়গা করে দিল। রুহানি হাঁফাতে হাঁফাতে উজানের সামনে দাঁড়িয়ে উজানের কাঁধ ধরে উদ্ভিন্ন কণ্ঠে বললে উঠল, কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছেন? আচমকা উজান মাথা তুলে চাইল। রুহানির সামনে হাঁটু ভেঙে বসে হাত থেকে লাল রঙের বাক্সটা খুলে তার সামনে ধরে আবেগ মেশানো কণ্ঠে বলে উঠল, আমায় বিয়ে করবে মিসেস মাহতাব? রুহানি যেন কথা বলতেই ভুলে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখের ভাষা হারিয়ে ফেলল। হতভম্বের শেষ সীমানায় গিয়ে পৌঁছাল। এসবের মানে কি? কিছুক্ষণ কেটে যেতেও সে বাস্তবে ফিরে আসতে পারল না। আর কত অপেক্ষা করাবে ভাবি? এবার তো হ্যাঁ বলে দাও। পাশ থেকে রাসেল, তুহিন একসাথে হেসে বলে উঠল। রুহানি চমকে উঠল। উজান কি বলেছে মাথায় ঘুরপাক খেতেই তার মুখে আচানক হাসি ফুটে উঠল। বুক দ্রুত উঠানামা করছে। রুহানি কাঁপা কাঁপা হাত এগিয়ে দিল উজানের দিকে। উজান এক হাত দিয়ে রুহানির হাত ধরে আরেক হাত দিয়ে আঙুলের রিংটা পরিয়ে দিল। উজান দাঁড়িয়ে পড়ল। রুহানি ছলো ছলো চোখে তাকিয়ে আছে উজানের দিকে। উজান ঝুঁকে কপালে একটা গভীর চুমু খেল। আহা কত ভালোবাসা! সুমাইয়া মুখে হাত দিয়ে বলে উঠল। পাশ থেকে রাসেল গেয়ে উঠল, ডোনো টারফ বেনাম এসাই আলছা, জাইজ মাইল হম দুলহা দুলহান, ডোনো কি আইসি হায়ালাত কিউন হায়, হানফির আইটিএনআই মোবাব্যাট কায়ুন হায়। রুহানিরা কক্সবাজার থেকে বাড়ি ফিরেছে 2 দিন হলো। দুদিনেই উজান কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। রাত তখন 10টা বাজে। ইতিমধ্যে রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে গিয়েছে।
রফিকুল মাহতাব রকিং চেয়ারে বসে বই পড়ছিলেন। পাশে হামিদা বেগম বসে আছে। মাঝে মাঝে দুজন টুকটাক কথা বলছেন। এমন সময় উজান নক করে ঘরে ঢুকল। তার দিকে ফিরে রফিকুল সাহেব জিজ্ঞেস করলেন, কিছু বলবে? উজান সোজাসাপটা বলে উঠল, বিয়ে করব আব্বু। হকচকিয়ে তাকালেন রফিকুল মাহতাব। থতমত খেয়ে হামিদা কেসে উঠলেন। রফিকুল সাহেব যেন কানে ফুল শুনলেন, আবার জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? বিয়ে করব আব্বু। উজান আবারও একই জবাব দিল। রফিকুল সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বললেন, বিয়ে করবে মানে কি? বউ বাচ্চা রেখে আবার বিয়ে করতেই চাইছো কেন? উজান মুখ কুঁচকে বলল, কে বলেছে বউ বাচ্চা রেখে বিয়ে করছি? তাদের সাথে নিয়ে করব। রফিকুল সাহেব হতবাক হয়ে বললেন, মাথা খারাপ নাকি? তোমার বউয়ের কি হবে? আশ্চর্য। উজান অবাক হওয়ার ভান ধরল। আজব, তাকেই তো বিয়ে করব। রফিকুল সাহেব যেন অবাক হতেও ভুলে গেলেন। যেই ছেলে দুইটা বাচ্চার বাপ হয়ে গিয়েছে, তার কি এখন এইসব মানায়? স্তম্ভিত স্বরে বলে উঠলেন, 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছ তুমি, আবার নতুন করে হঠাৎ বিয়ের ভূত মাথায় চাপল কেন? উজান খাড় টানটান করে গর্বের সাথে বলে উঠল, বউয়ের আবদার তাই। হামিদা বেগম হেসে উঠলেন এবার। রফিকুল সাহেব হাসতে ভুলে গেলেন যেন। এ কেমন আবদার? সময়টা তখন দুপুর। আয়শা গোসল করে বেরিয়ে আসলো। ঘরে সুমাইয়া, রুহানি বসে আছে। বিছানায় বসে ফুলিকে নিয়ে বাচ্চারা খেলছে। সুমাইয়ার সাথে রাসেলের ঝগড়া হয়েছে। সম্পূর্ণ কাহিনী একে একে রুহানিকে শোনাচ্ছে। অবশ্য শব্দ শুধুই রাসেলের দেওয়া হচ্ছে। রুহানি মনোযোগ দিয়ে তা শুনছে। আয়শা মাথা থেকে গামছা খুলে ফেলল। সাথে সাথে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা ঘন চুলগুলো চড়ো করে ছড়িয়ে পড়ল। সুমাইয়া সেদিকে তাকিয়ে গিয়ে উঠল। এক জাতের নারী আছে, লম্বা কালো চুল। হায় রে, এক জাতের নারী আছে, লম্বা কালো চুল। সেই নারী বছরে বছরে ঘরে ফুটায় ফুল। সখী গো, হো আমার মন ভালা না। কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। রুহানি হো হো করে হেসে উঠল। আয়শাও হেসে উঠল। গানের ভেতরে তার আর নিজের কাহিনী ঢুকিয়ে দিয়েছে সুমাইয়া। রুহানি দুষ্টু হাসি দিয়ে এক লাইন টেনে টেনে গাইল, সেই নারী বছরে বছরে ঘরে ফুটায় ফুল। আয়শা লজ্জা পেল। গাল লাল হয়ে উঠল। কিছু বলল না। চুল থেকে টপ টপ করে জল পড়ছে। আয়শা গামছা নিয়ে চুল ছাড়তে লাগলো। সেদিকে তাকিয়ে সুমাইয়া আবার গেয়ে উঠল, যেই নারী গোসল কইরা চুলে দিল ছাড়া, এক জামাই থকতে তাহার হাজার জামাই খাড়া। আয়শা বলে উঠল, তোমরা হঠাৎ আমার পেছনে পড়লে কেন? সুমাইয়া আপ্লুত হয়ে বলে উঠল, আপনার চুলগুলো অনেক সুন্দর চাচি, এত লম্বা আর ঘন। মাশা আল্লাহ, নিশ্চয়ই চুল দেখে পাগল হয়েছে আমাদের চাচা। আয়শা হেসে বলল, তোমাদের চাচাকে যখন জিজ্ঞেস করি আপনি আমাকে আমার কি দেখে ভালোবেসেছিলেন, শুধু একটা কারণ দেখান, তখন তার উত্তর হয়, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। তার কোনো কারণ নেই আর নেই কোনো দেখা দেখি, শুধু জানি গোটা তুমি তাকে আমি ভালোবাসি। সুমাইয়া 2 হাত গালে দিয়ে বলল, হাও রোমান্টিক। পরপর দুষ্টু হেসে দাঁত বের করে বলল, আমাদের চাচা বুঝি অনেক রোমান্টিক। রুহানি ঠাস করে সুমাইয়ার মাথায় থাপ্পড় দিল। রাসেলের সাথে সুমাইয়ার ঝগড়া হয়েছে। কথার এক পর্যায়ে সুমাইয়া ফোন কেটে দেয়। রাসেল হাজারবার ফোন দিলেও ফোন ধরেনি। রাসেলের মেসেজ সিন করে রাখছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। সকাল থেকে রাত হয়ে গিয়েছে কিন্তু সুমাইয়া রাসেলের ফোন ধরছে না। রাত 12টার দিকে রাসেল একটা ভিডিও পাঠালো। সুমাইয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা অন করতেই বেজে উঠল। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। সুমাইয়া চোখ বড় বড় করে ভিডিওটার দিকে তাকিয়ে রইল। ভিডিওতে দুজন ছেলে মেয়ে খুব ঘনিষ্ঠভাবে নাচছে। সুমাইয়ার ইচ্ছে করল ফোন দিয়ে রাসেলের মাথায় একটা বাড়ি দিতে। কাছে থাকলে নিশ্চয়ই দিত। আমার আবারও বিয়ে করতে মন চাচ্ছে, আয়শা বিবি। অভ্রর কথা শুনে আয়শা চকিতে তাকালো। আবার বিয়ে করতে মন চাচ্ছে? তাহলে চলে যাই আমি। অভ্র অবাক হলো। তুমি চলে যাবে কেন? তাহলে কাকে বিয়ে করব আমি? আমি তো তোমাকেই আবার বিয়ে করার কথা বলছি। বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো আয়শা। ভ্রু তুলে বলল, কথা ভালোই ঘুরানো শিখেছেন। সত্যি বলছি। ভুল বুঝো কেন বিবিজি? অভ্র সাফাই গাইল। পরপর আবার আবদার করে উঠল, একবার বলো ভালোবাসি, শুধু বলো ভালোবাসি। বলবো না, বলবো না, বলবো না। জান আবার বিয়ে করতে চাচ্ছেন না? বিয়ে করুন আবার। তাকে বিয়ে করে সেই বউয়ের মুখে ভালোবাসি শুনুন। আয়শা বিবি, ভুল বুঝো কেন? চাঁদের মতো মুখ নিয়ে হেমন তেরামি কার থেকে শিখছ বিবি? আয়শা নাক শিউরে উঠিয়ে বলল, ওহ,
এখন আমার কোথাও আপনার কাছে ভালো লাগছে না, তাই না? এখন তো ভালো লাগবেই না, পূরণ হয়ে গেছে না? এর জন্যই নতুন খুঁজছেন। অভ্র থতমত খেয়ে তাকিয়ে রইল তার দিকে। কথা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে, সে বোঝাচ্ছে কি আর তার বউ বুঝছে কি? আয়শা বিছানায় গিয়ে আরাম করে বসল। অভ্র ঘরময় পায়চারি করতে শুরু করলো। হঠাৎ গিয়ে উঠল, বউটা আমার চাঁদের কণা, ভালো কথা সে বুঝে না। উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বাঁচে না। আমায় শুধু ভালো বাসুক এমন একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আয়েশা বিড়বিড় করল, আমার কিছুই তো এখন আপনার ভালো লাগবে না। হো ড্যাশ 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 ড্যাশ। ঘড়ির কাঁটায় রাত তখন একটা ছুঁই ছুঁই। আয়শার চুলে হাত বুলিয়ে দিচ্ছে অভ্র। তার বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে আয়শা। চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। জানালা দিয়ে চাঁদের আলো দুজনের গা ছুঁয়ে দিচ্ছে। অভ্র গুনগুনিয়ে উঠল, ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো, ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে। চলবে।